অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তা করতে পারলে আর কখনোই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গুম বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে স্ট্যাটাস ব্যাপক আলোচনার সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে। এরপর থেকে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। আওয়ামী লীগের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। জাতীয় জাদুঘরের সামনে এ নিয়ে বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, তবে কোনো অবস্থাতেই রাজনীতিতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা জেনারেলের কি মেরুদণ্ড সুধা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। সে পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নিবন্ধন বাতিলেরও দাবি করেন দলের নেতারা। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। সেই সাথে যারাই আওয়ামী লীগের সাফাই গাইবে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে অবস্থান নিবে বলেও জানিয়ে দেয় নাগরিক পার্টি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় বলে জানান তিনি। 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কার বাস্তবায়নও অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে ঐক্য ধরে রেখে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পতিত স্বৈরাচার আবারও ফিরে আসার সুযোগ পায়। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল, অথচ এখন দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে।
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার সনদ তৈরি হতে পারে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। তার অভিযোগ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার প্রচেষ্টা রয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার উপর আস্থা আছে বিএনপির। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙতে নানা ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুকে একটি মহল মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করা আর অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টির চেষ্টা রয়েছে সুপারিশে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। সিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে, সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার ইস্যুতে তাদের মতামত জমা দেবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে সংলাপে তিনি একথা বলেন। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসির রানা। জাতীয় সংসদের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐক্য কমিশন। খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে আসেন। ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৪০টিতে একমত, 10টিতে একমত না এবং 15টিতে আংশিক একমত হবার কথা জানায় দলটি। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। তারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। বৈঠক শেষে সংলাপের মতামত তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব। নারীদের কোটা ব্যবস্থা বাতিল, 400 আসনে সরাসরি ভোট, সংসদের মেয়াদ 4 নয় 5 বছর করা, পিয়ার পদ্ধতিতে আসন বন্টন, ইসলামের সুস্পষ্ট বিধান বিরোধী আইন না করতে সংবিধানে ধারা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় দলটি। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন।
বিচারের আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এরপর কমিশনের সাথে সংলাপে বসে লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রদেশে বিভক্ত না করা, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত না হওয়া, সরকারি কর্মচারীরা অবসরের 5 বছর আগে নির্বাচনে অংশ না নেওয়া সহ বেশ কিছু মতামত দেন তারা। একদিকে আমাদের ফ্যাসিবাদকে রুখে দাঁড়ানোর একটা আন্দোলন বা আমাদের কর্মযজ্ঞ, অন্যদিকে আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়, এজন্য আমাদের আইন করা লাগতেছে, এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে। এজন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে। এর আগে বৃহস্পতিবার এলডিপির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। রোববার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত দেবে কমিশনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমগুলো জনস্বার্থ নয়, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হয়েছিল বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর তিনি বলেন, রেডিও টিভির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। প্রতিবেদনে এক ব্যক্তি বা গোষ্ঠীর কাছে একটি গণমাধ্যম রাখার সুপারিশ করা হয়। এতে বলা হয়, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম ক্যাডারের সমপরিমাণ এবং যোগ্যতা অন্তত স্নাতক হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সারা দেশে 1400 মতামত পর্যালোচনা করে 21টি সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশমালার বিস্তারিত জানান কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যমের মালিকানা নেয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা তুলে ধরে এতে সাংবাদিক কর্মচারীদের অংশীদারিত্ব রাখার সুপারিশ করেন। যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্য, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। প্রতিবেদনে সাংবাদিকতা সুরক্ষায় আইন করার প্রস্তাব করা ছাড়াও সাংবাদিক, প্রকাশক ও সম্পাদকদের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সরকারি গণমাধ্যম বিটিভি ও বেতার ও বাসসকে স্বায়ত্তশাসন দিয়ে জাতীয় সম্প্রচার সংস্থার মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয় সংস্কার প্রস্তাবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এখানে পেশাদার সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি হবে যদি বাসস জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসাবে তার বার্তা বিভাগ হয়ে দাঁড়ায়। প্রচলিত পদ্ধতিতে পত্রিকার সার্কুলেশন সংখ্যা ও টিআরপি নির্ধারণে জালিয়াতির কথা তুলে ধরে সঠিক যাচাই পদ্ধতির সুপারিশ করে কমিশন। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ের তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি। গত বছরের 18 নভেম্বর সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।